নমস্কার, গুড মর্নিং। সপ্তম শ্রেণীর বালক বিভাগের ছাত্রদের অনলাইন রেকর্ডেড ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় ইতিমধ্যে আমাদের সুনীলবাবু অনেকটা পড়িয়ে ফেলেছেন। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়টা নিয়ে শুরু করছি, প্রথম ক্লাস। দেখো, মধ্যযুগে ভারতের শহর, তোমাদের এটা টপিকসটা আছে, নগর বণিক ও বাণিজ্য, সিক্স টপিকস তোমাদের এটা পরীক্ষা হবে ফার্স্ট টার্মে। সেখানে প্রথম যেটা তোমাদের বইয়ে আছে সেটা হচ্ছে নগর বণিক ও বাণিজ্য। এখন নগর বলতে বর্তমানে আধুনিক নামটা শহর, বর্তমানে আধুনিক নামটা হচ্ছে শহর। শহর নগর শব্দগুলি আমাদের প্রত্যেকেরই জানা। নগর শব্দটা সংস্কৃত থেকে এসেছে। অ্যাকচুয়ালি নগর শব্দটা সংস্কৃত শব্দ। সুলতানি ও মুঘল যুগে গ্রাম ছিল, আবার অনেক ক্ষেত্রে নগর ছিল। প্রাচীন ভারতবর্ষে আমাদের যে প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা সেটা হলো সিন্ধু সভ্যতা। তোমরা জানো সিন্ধু সভ্যতা, এইটা ছিল আমাদের প্রথম নগর কেন্দ্রিক সভ্যতা। আধুনিক ব্যবস্থা এখানে সবকিছু ছিল, এটা আমরা জানি, বুঝি। এবং আর্থিক লেনদেন, ব্যবসা বাণিজ্য, এই শহরগুলি ছিল তার প্রাণকেন্দ্র বা প্রধান কেন্দ্র। আবার প্রাচীনকালে ধর্মীয় মন্দির, শহর, ধর্মযাজক, ধর্মীয় স্থান, এগুলিকে নিয়েই শহর গড়ে উঠত। আমরা সেই শহরেরই কথা এখানে জানব, নগরেরই কথা এখানে জানব। এবং আমরা জানি মধ্যযুগে ভারতের মুসলিমরা আসার ফলে অনেক নগরের পরিবর্তন ঘটেছে, নগরকেন্দ্রিক জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে। খ্রিস্টীয় ত্রয়োদশ এবং অষ্টাদশ শতকে, ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকে এই পরিবর্তনগুলো এসেছে। আমরা বেছে নিয়েছি দিল্লি শহরকে, দিল্লিকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষ গড়ে উঠেছে। যদিও ব্রিটিশ আমলে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতবর্ষের রাজধানী ছিল, কি ছিল না, কলকাতা। কিন্তু 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের রাজধানী পরিবর্তন হয়ে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল, এটা আমরা জেনেছি। এবং সেই দিল্লি শহর পরবর্তীকালে ভারতের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। এবং আজও আমরা নিউ দিল্লির কথা যদি বলি, আমাদের রাজধানী, প্রশাসনিক প্রশাসকরা ওখানে থাকে, কাজকর্ম পরিচালনা করে। এর বাইরেও প্রাচীন ভারতবর্ষে বাংলার পান্ডুয়া, গৌড়, নবদ্বীপ, চট্টগ্রাম, পাঞ্জাবের লাহোর, আগ্রা, এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। এবং আগ্রাতে শ্রেষ্ঠ মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। দাক্ষিণাত্যে ছিল বুরহানপুর, গোলকুন্ডা, বিজাপুর,
পশ্চিমে আহমেদাবাদ, ভারতের ম্যানচেস্টার, সামুদ্রিক বন্দর সুরাট প্রভৃতি থেকে আমরা প্রাচীন মধ্যযুগের নগর ব্যবস্থা সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি। আমরা জানি যে ভারতবর্ষের ঠিক একটি ক্ষয়জাত পর্বতের যদি নাম বলি, সেটা হচ্ছে আরাবলী পর্বত। আরাবলী পর্বত, আরাবলী পর্বতমালা, আরাবলী পর্বতমালা। এই আরাবলী পর্বতমালা একটি প্রান্তে যমুনা নদীর বিধৌত অঞ্চলে বা সঙ্গম স্থলে এই দিল্লির অবস্থান। আরাবলীর পাথর দিয়ে এই জমির ঢাল অনুযায়ী দিল্লি দুর্গ সুরক্ষিত। যমুনা নদী জলপথ, শহরের পূর্ব দিকে প্রাকৃতিক সীমা। বহু যুগ যুগ ধরে রাজারা এখানে রাজত্ব করেছে এবং অঞ্চলটি আকৃষ্ট করেছে মানুষকে। অনেক কালে দিল্লি তোমাদের বইয়ে দেয়া আছে, এটা সম্পর্কে জানব। দিল্লি শহরটি অনেকবার নতুনভাবে গড়া হয়েছে, কখনো ভাঙা হয়েছে। মহাকাব্যের যুগে, মূলত মহাভারতের যুগে দিল্লির পূর্ব নাম ছিল ইন্দ্রপ্রস্থ, যেটি পাণ্ডবদের নতুন নির্মিত রাজধানী। তাকে কেউ কেউ আধুনিক দিল্লি নগরীর আদি রূপ বলে মনে করেন। যদিও মৌর্য শাসকদের জনৈক বংশধরদের আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতকে দিল্লির নাম পাওয়া যায়। এর অনেককাল পরে খ্রিস্টীয় একাদশ শতকে রাজপুত শাসকদের একটি গোষ্ঠী দিল্লিতে দখল করে এবং খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে, একাদশ শতকে, দ্বাদশ শতকে মোহাম্মদ ঘুরি দিল্লির চৌহান বংশীয়, দিল্লি এবং আজমিরের চৌহান বংশীয় 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে দিল্লির তার অধিকারে আসে এবং তার মৃত্যুর পর 1206 খ্রিস্টাব্দে, তার মৃত্যুর পর তার প্রধান সেনাপতি কুতুবউদ্দিন আইবক লাহোরে সুলতানি সাম্রাজ্য দাসবংশ প্রতিষ্ঠা করেন এবং তারপরেই আমরা দেখব 1208-এ দিল্লিতে তিনি রাজধানী স্থানান্তরিত করেন। এবং আজও এই দিল্লির কথা আমরা জানতে পারি। এই দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশ দুটি পর্যায়ে ঘটেছিল। একটি হলো খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে, অপরটি হলো সপ্তদশ শতকে। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে আমি বলেছি, আর সপ্তদশ শতকে হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের আমলে। তার শাহজাহানের আমলে তার নাম হয়েছিল শাহজাহানাবাদ। আমরা এই দুটি পর্যায়ে দিল্লি কেমন ভাবে রূপান্তরিত হয়েছিল, কেমন ভাবে পরিবর্তিত হয়েছিল, সেটা জানার ও বোঝার চেষ্টা করব। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারায় পিখারোকে কেন্দ্র করে। কিলারায় বলছে তৈরি হয়েছিল রাজপুত শাসকদের কিলারায় পিথারোকে কেন্দ্র করে। এটাই ছিল দিল্লি সুলতানির আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। তাহলে বুঝতে পারছো দিল্লি শুরুটা আমি বলছি। এবং পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবন
আমলে গিয়াসপুর নামে একটি শহরতলি তৈরি হয়েছে যমুনা নদীর পাড়ে। বলবনের পৌত্র 1287 খ্রিস্টাব্দে কায়কোবাদ এবং খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষের দিকে যমুনা নদীর তীরে কিলোঘড়ি প্রাসাদ তৈরি করেন। জালালউদ্দিন ফিরোজ খলজির আমলে একেই কেন্দ্র করে নতুন শহর ই নাও তৈরি হয়। এই শহরে আমির ও সর্দার শ্রেণীর লোকেরা এসে ভিড় করে। তাদের সঙ্গে ছিল বাজনাদার, গায়ক, বিখ্যাত ব্যক্তিত্ব এর সাথে যুক্ত ছিল। সুলতান আলাউদ্দিন খলজি সময় মুঘল আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য সিরিতে শক্তপোক্ত একটা কেল্লা বানানো হয়েছিল, কেল্লা তৈরি করা হয়েছিল, এটা আমরা জানি। সুলতান গিয়াসউদ্দিন তুগলক অনুচরদের নিয়ে পুরানো শহর থেকে দূরে বানিয়েছিল একটি তুগলকাবাদ নামক শহর এবং তুগলকাবাদকেই তার রাজধানী করেছিল। পরবর্তীকালে রাজধানী ও বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে দিল্লি। মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লি, সিরি ও তার নিজের তৈরি জাহাপনাকে একটি প্রাচীর ঘিরে বৃহত্তর শহর হিসেবে গড়ে তোলার চেষ্টা হয়েছে, কিন্তু সে কাজ আমরা আজও অসমাপ্ত দেখতে পাই। সুলতানি আমলে দিল্লি, কুতুব দিল্লি বা পুরানো দিল্লি কখনোই গুরুত্ব হারায় এবং আধুনিক কালে নিউ দিল্লি যেটা আমরা পাই, পুরাতন দিল্লি সেই মুঘল তারও আগে সুলতানি যুগের সৃষ্টি, এটা আমরা জানলাম। আরেকটি ইলতুৎমিশ শব্দের অর্থ হল সাম্রাজ্যের শাসক। সুলতান ইলতুৎমিশের আমলে 1221 থেকে 36 দিল্লি শহর গড়ে ওঠার সুন্দর বর্ণনা দিয়েছেন ঐতিহাসিক ইসামি। তিনি লিখেছেন, প্রদীপের আলোক শিখার চারপাশে যেমন ভাবে পতঙ্গের ভিড় জমে ওঠে, তেমনি আরব, ইরান, চীন, মধ্য এশিয়া, বাইজেন্টাইন থেকে অভিজাত ব্যক্তি, নানা ধরনের শিল্পী, কারিগর, চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, সাধু সন্ত সকলেই এসে ভিড় করল ইলতুৎমিশের নতুন নগরীতে। এইটা আমরা জানতে পারি। তোমাদের বইয়ে একটা ছক দেওয়া আছে, সেই ছকটা একটু দেখে নিও, আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। কিলা রায় পিথারও প্রতিষ্ঠাতা হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান, রাজপুত জাতি, সময় 1180। শ্রী আলাউদ্দিন খলজি বংশ তুর্কি, আনুমানিক 1303। তুগলকাবাদ গিয়াসউদ্দিন তুগলক তুর্কি, আনুমানিক 1321। জাহানপনা মোহাম্মদ বিন তুগলক তুর্কি 1325। ফিরোজাবাদ ফিরোজ শাহ কোটলা, যেটা আমাদের এখন বর্তমান স্টেডিয়াম, ফিরোজ শাহ তুগলক 1354। দিনপনাহ সেরেগাহ পুরানো কেল্লা, যেটা শের শাহর আমলে ছিল, হুমায়ুন ও শের শাহ, আনুমানিক 1533 থেকে 1540। শাহজাহানাবাদ সম্রাট শাহজাহান
1639 এগুলি দিল্লি শহরে গড়ে ওঠার ইতিকথা আমরা জানলাম। দিল্লিতে শাসন করে সাম্রাজ্যকে একটু একটু করে বড় করে তুলেছিল সুলতানি সাম্রাজ্যের শাসকরা, মুঘল সম্রাটরা, এবং সে সময় দুর্ধর্ষ যে প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল, দুর্ধর্ষ জাতি ছিল মঙ্গলরা। আমরা এই কথা আগের অধ্যায়ে আমরা পড়েছি, পূর্ব অধ্যায়ে পড়েছি। এই মুঘলরা ইরাকে বাগদাদ শহরে অনেক ক্ষতি করেছিল। বাগদাদ ছিল মুসলিম সাম্রাজ্যের সবচেয়ে বড় প্রাণকেন্দ্র। বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। মধ্য ও পশ্চিম এশিয়া থেকে অনেক লোক এসে বসবাস করতে শুরু করে দিল্লিতে। দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। এই জন্য দিল্লির নাম হয়ে গিয়েছিল হজরত-ই দিল্লি। সুফি সাধকদের পীঠস্থান বলে দিল্লির অপর নাম হয়েছিল সেই সময় হজরত-ই দিল্লি। সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তার কথা আমরা এখানে জানবো, বুঝব। এখন আমরা দিল্লির কথা বলছি। দিল্লি এখন অনেক দূরে। দিল্লি শহর নিয়ে গল্পের শেষ নেই। এটি বিখ্যাত গল্প। সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া এবং গিয়াসউদ্দিন তুগলক এই শাসনকালে একবার গিয়াসউদ্দিন তুগলক নিজামুদ্দিন আউলিয়াকে শহরের বাইরে নির্বাসন দিয়েছিলেন। তাতেও নিজামুদ্দিন দমে যায়নি। এরপর সুলতান এক যুদ্ধে হেরে গেলেন। বাংলাদেশে যাওয়ার সময় হুকুম করে গেলেন তিনি রাজধানীতে ফেরার আগে যেন নিজামুদ্দিনকে পাকাপাকিভাবে শহর ছেড়ে চলে যান। নিজামুদ্দিন শিষ্যরা তার নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। নিজামুদ্দিন শুধু বললেন, হুনুজ দিল্লি দূরস্থ, দিল্লি এখন অনেক দূর। যুদ্ধযাত্রা থেকে ফেরার পথে সুলতান গিয়াসউদ্দিনকে স্বাগত জানানোর জন্য তৈরি করেছিলেন একটি মঞ্চ, সামিয়ানা মঞ্চ, এবং সেই মঞ্চে উপস্থিত হলে মঞ্চ সামিয়ানা ভেঙে গিয়াসউদ্দিন তুগলক চাপা পড়ে যান, মারা যান। ফলে সুলতানেরা দিল্লিতে ফেরা সম্ভব হয়ে ওঠেনি। এই ঘটনায় দিল্লিতে নিজামুদ্দিনের জয় জয়কার। এবং তার পরবর্তীকালে আমরা যে দেখি ভারতের রাজনীতি পরিবর্তিত হয়েছে। খ্রিস্টীয় চতুর্দশ শতকে দ্বিতীয়ার্ধে দিল্লির চেহারা বদলে যায়, পরিবর্তন হয়ে আসে এবং আরাবলীর পাথুরে এলাকায় তৈরি না হয়ে ফিরোজ তুগলক ফিরোজাবাদ গড়ে তুললেন। তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা। কোটলা মানে দুর্গ। তাহলে কোটলা মানে দুর্গ। এই শহর ছিল যমুনা নদীর পার বরাবর। এই পরিকল্পনার ফলে শহরের জলের সমস্যা মিটে গিয়েছিল। জলপথ বেয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে খুব সহজে পৌঁছানো সম্ভব হয়েছিল। সুলতানদের পুরানো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেয়ে যেতে লাগলো। ফিরোজাবাদের পত্তনের ফলে এই ক্ষতিপূরণ করা সম্ভব হয়েছিল কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। তবে ফিরোজ শাহ তুগলক দিল্লিতে শহর পত্তনের ধাঁচটি বদলে দিয়েছিলেন। এরপর নদীর ধারে আফগান ও মুঘলরা একাধিক কেল্লা ও শহর বানিয়েছিল, এটাও আমরা জানি। সুলতানি আমলের দিল্লিতে অনেকগুলি বাজারের কথা জানা যায়। সেই বাজারের কথা যদি আমরা বলি, দিল্লির দেশে বিদেশে নানা ধরনের পণ্য আসতো এবং রপ্তানি হতো। মিশ্র বসতি এখানে দেখা যায়। ধর্মীয় জগতের মানুষ ছিল, বিভিন্ন কারিগর সম্প্রদায় ছিল। জাতি ধর্ম নির্বিশেষে কাজের টানে দিল্লিতে এসে তারা বসবাস করত। এবং শহরের গড়নের মধ্যে দিয়ে সবসময় পরিকল্পনার ছাপ বিশেষ ছিল না।
জাতপাত ভিত্তিক মহল্লা গড়ে ওঠার সুযোগ কম ছিল এবং আশেপাশে গড়ে উঠেছিল কসবা বা শহরগুলি। এগুলিকে ছোট শহরও বলা চলে। কসবাগুলি শহরের মতো পাঁচিলে ঘেরা হতো না, গ্রাম ও শহরের নির্দিষ্ট সীমা ছিল না। দিল্লি শহরের প্রধান সমস্যা এখনো জলাভাব বা জলের অভাব। অর্থ লোকের জন্য বর্ষার জল ধরে রাখা সম্ভব নয়। সুলতানরা কয়েকটি হৌজ বা পুকুর খুঁড়ে দিলেও জলের সমস্যা থেকেই যায়। আস্তে আস্তে যমুনা নদীর থেকে এগিয়ে যায়। ঘন ঘন খাত পরিবর্তন করলে জলের সমস্যাও কিন্তু বেড়ে যায়। ফিরোজ শাহ তুগলক ফিরোজ শাহ শহরে জল আনার জন্য খাল কেটেছিলেন এবং বর্তমানে সবচেয়ে ভারতের জনবহুল অঞ্চল দিল্লি এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাভাব ও খাদ্যাভাব তথা স্থানাভাব, খাদ্যাভাব বলবো না, স্থানাভাব দেখা দেয়। এইটা মোটামুটি আমরা জানলাম। এখান থেকে আমরা আগামী দিনে আরেকটি বড় প্রশ্ন জানব। এখন যে প্রশ্নটি লিখে নেব, লিখে নাও। প্রাচীনকাল থেকে আধুনিক কালে দিল্লি শহরের পরিবর্তন সম্পর্কে লেখো। প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত দিল্লি শহরের পরিবর্তন সম্পর্কে লেখো। আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো। জয় মা।